প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা এবং অনন্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার এই ভিডিওটি মূলত সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশি হিন্দু ভাই বোনদের জন্য। সনাতন ধর্মাবলম্বী মানেই হিন্দু, তবুও আমি কথাটি বলছি। যাদেরকে আমরা অনেক সময় সংখ্যালঘু বলে থাকি, যদিও সংখ্যালঘু শব্দটির ব্যাপারে আমার অ্যালার্জি আছে। আমি এই শব্দটিকে খুবই অপছন্দ করি, কারণ পৃথিবীর যেই দেশেই কাউকে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা সব সময় কোনো না কোনোভাবে সাইকোলজিক্যালি এক ধরনের চাপের মুখে থেকেছে। বাংলাদেশে রহিম এক ধরনের সাইকোলজিক্যালি এক ধরনের চাপ বোধ করছেন, কারণ তাকে সংখ্যাগুরু হিন্দুরা বলছে, রহিম সংখ্যালঘু। বাংলাদেশে রামকে আমরা তথাকথিত সংখ্যাগুরুরা, মোহাম্মদেরা বলছি রাম সংখ্যালঘু। তো বাংলাদেশের রাম এক ধরনের সাইকোলজিক্যাল অস্থিরতায় ভুগছে বা হীনমন্যতায় ভুগছে। তো এই জন্য শব্দটির প্রতি আমার আপত্তি আছে, এবং সম্ভব হলে আমি এই শব্দটি উঠিয়ে দেওয়ার পক্ষে। সবাই হবেন নাগরিক কোনো দেশের, সংখ্যালঘু সংখ্যাগুরু বিশেষভাবে ধর্মীয় সংখ্যালঘু এই ট্যাগটি যাতে কাউকে দেয়া না হয়। তো যাই হোক, আলোচনায় ফিরে আসি। অনেকদিন ধরে সংখ্যালঘু ইস্যু নিয়ে আমাদের দেশে অনেক নোংরা গেম খেলা চলছে। অনেকে অনেক রকম কার্ড খেলছেন। আপনারা, আমি অবশ্যই বলবো, স্মার্ট লোক, আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, আপনাদের চোখ কান খোলা আছে, আপনারা জানছেন কি হচ্ছে আপনাদের নিয়ে। রাজনীতি হচ্ছে আসলে। বাংলাদেশেও কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন, ভারত থেকে আরো বেশি হচ্ছে সেই চেষ্টা। ভারতের সরকার, ভারতের কিছু দুষ্ট লোক তাদের নিজেদের কাজকর্ম বন্ধ করে, দেশের স্বার্থ বন্ধ করে আমাদের বাংলাদেশের পিছনে পড়ে গিয়েছে। বিশেষভাবে গতকালকের ঘটনাটা যদি বলি, ত্রিপুরার আগরতলায় যা ঘটেছে আপনারা অবগত আছেন, আমরা সবাই অবগত আছি। বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলা হয়েছে বাজেভাবে। 28 নভেম্বর কলকাতায় এরকম একটি ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন হয়েছিল, বিজেপির ধর্মান্ধ লোকেরা সেটা করেছিলেন। তো আর এগুলো অহরহই হচ্ছে। খুবই দৃষ্টিকটুভাবে ভারতে বাংলাদেশ বিরোধিতা চলছে, এবং নরেন্দ্র মোদী নিজেও উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, অনেক সময় এখনো রাখছেন। তার বিজেপি হাই আপস যারা আছেন তারাও একই কাজ করছেন, আর তাদের উৎসাহে উস্কানি পেয়ে কিছু মিডিয়া তৈরি হয়েছে সেখানে রাতারাতি। তো ঠাট্টা করে লোকেরা বলছেন গদি মিডিয়া, কেউ কেউ বলছেন মোদি মিডিয়া। তো সেই মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের উপর বিভিন্ন রকম ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে, বিভিন্ন নিউজ দিচ্ছে অনলাইন ব্লগগুলোতে, ওয়েবসাইটে, যা কিনা অবান্তর, হাস্যকর, বানোয়াট, মেড আপ এবং উস্কানিমূলক। তো এটা আমার কথা না, ইন্টারন্যাশনালি রেকগনাইজড বিভিন্ন ফ্যাক্ট চেকিং যেসব এজেন্সি আছে তারা কিন্তু এটা বের করেছে যে 99% এই রিপোর্টগুলো, সংখ্যালঘু নির্যাতনের উপর যে রিপোর্টগুলো আছে, এগুলো মেড আপ, সাজানো, বানানো। তো আজই আমি দেখছিলাম রিউমার স্ক্যানার বলে বাংলাদেশে যে একটি ফ্যাক্ট চেকিং এজেন্সি আছে, তারাই কয়েকটি ভিডিও ডিবাঙ্ক করেছেন। তারা বলেছেন এটা মেড আপ। যেমন একটি ভিডিও আমি আজই দেখেছি, ইউটিউবে আছে, আপনারা দেখে নিতে পারেন। বর্ধমানের একটি ভিডিও, বেশ আগের, প্রতিমা বিসর্জনের একটি ভিডিও ছিল, সেইটি বাংলাদেশে মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে এরকম সাজিয়ে পরিবেশন করা হয়েছে। তো ফ্যাক্ট ফাইন্ডিং এ কিন্তু সেটা চলে এসেছে। তো এইভাবে অসংখ্য গুজবে ছেয়ে গিয়েছে পুরো দেশ, আর এই গুজবগুলো আপনাদের অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে, আমি বুঝতে পারছি। আপনারা অনেকেই এগুলোকে আক্ষরিকভাবে নিচ্ছেন। কেউ কেউ আছেন যারা স্মার্ট আপনাদের মধ্যে, তারা চেক করছেন, বুঝতে পারছেন এগুলো বানোয়াট। আর অনেকেই আছেন তারা ওটা পেলেই ওটাকে আক্ষরিক করতে নিচ্ছেন, এবং নিজেরা এক ধরনের অস্থিরতায় ভুগছেন, কষ্ট পাচ্ছেন যে আমাদের উপরে এরকম হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে। তো আমি কিন্তু এই কথা বলছি না যে আপনাদের উপর কখনই আক্রমণ হয়নি, বাংলাদেশের সংখ্যালঘুরা কখনো নির্যাতনের শিকার হননি, ভাঙচুরের শিকার হননি, আপনাদের প্রতিমা ভাঙচুর করা হয়নি, এরকমটা কখনো হয়নি, আমি সে কথা বলছি না। হয়েছে, বিভিন্ন সরকারের আমলেই ব্যাপারটি ঘটেছে, দুঃখজনক এবং লজ্জাকর হলেও হয়েছে ব্যাপারটি। আর ইন্টারেস্টিংলি আমি বলবো, আমি দুঃখিত আমি এইভাবে বলতে বাধ্য হচ্ছি, মনে কষ্ট নেবেন না, আপনারা যেই দলের ভোট ব্যাংক ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা অনেক বছর থেকে আমাদের কাছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছেন, চেতনার পানি পড়া তাবিজ বিক্রি করেছেন, তাদের ভোট ব্যাংক আপনারা হয়েছিলেন, বুঝে বা না বুঝে। কারণ আপনাদের কাছে মনে হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র সংখ্যালঘু স্বার্থ রক্ষা করতে পারবে। আসলে তারা তা করেনি, করতে চায়ওনি। প্রমাণ গুগল, আপনার গুগল সার্চ করে দেখবেন দয়া করে। গত 15-16 বছরে হাসিনার সরকার একটানা ক্ষমতায় ছিল। এই সময়টাতে বাংলাদেশে
সংখ্যালঘুরা যতটা নির্যাতনের শিকার হয়েছিলেন বিভিন্নভাবে, বাকি যে সরকারগুলো স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বাংলাদেশে ক্ষমতায় ছিল তাদের সকলের আমলকে একসঙ্গে করলেও তখন যে নির্যাতনগুলো হয়েছিল কম হয়ে যাবে। হাসিনার আমলে আপনারা বেশি নির্যাতিত হয়েছে। হাসিনা কিন্তু স্মার্টলি আপনাদেরও বোকা বানাতে পেরেছিল, নরেন্দ্র মোদীকেও বোকা বানাতে পেরেছিল। নরেন্দ্র মোদী ইন্ডিয়াতে বসে বসে খুশিতে বাকবাকম হয়ে যেতেন যে হাসিনা খুব ভালো কাজ করছে, ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করছে, এইসব। তা আসলে বিষয়টি তা ছিল না। হাসিনা কখনই আপনাদের স্বার্থ রক্ষা করেনি। আর মাঝে মধ্যে হাসিনা জঙ্গি নাটক সাজাতো, তো সেটি নাটকই ছিল। তো বিভিন্ন সময় দেখাতো জঙ্গি ধরা পড়েছে দু একজন, মোদি ইন্ডিয়াতে বসে খুশি হয়ে যেত। তা আপনাদের উপর যে নির্যাতনটা হতো মোদি কিন্তু সেটা বুঝতে পারতো না। ফলে হাসিনা বিদায় হওয়ার পর মোদির মনোভাব আমাদের ব্যাপারে কি হয়েছে, এখন কোথায় আছে আপনারা বুঝতে পারছেন। প্রতিনিয়তই আমরা বুঝতে পারছি, টের পাচ্ছি। এখন যে টানাপোড়েন ইন্ডিয়ার সঙ্গে আমাদের চলছে সেটা খুবই পরিষ্কার করে দেয় মোদির মনোভাব, ইন্ডিয়ার মনোভাব আমাদের প্রতি কি আছে। তো এরকম নানা ভাবে আপনারা তথ্য পাচ্ছেন, অপতথ্য, বেশিরভাগ মিস ইনফরমেশন। সো দয়া করে এইসব মিস ইনফরমেশন দ্বারা আপনারা মিসগাইডেড হবেন না। কলকাতা আরেকজন আছেন, তার নাম বলতে ভুলে যাচ্ছি, শুভেন্দু। আপনারা সকলেই তাকে চেনেন, অনেকের প্রিয় হবেন শুভেন্দু। শুভেন্দু একটি মিথ্যুক, বাটপার, প্রতারক আমি বলবো। কারণ শুভেন্দু আগে তৃণমূলে ছিলেন, আপনাদের অনেকেরই জানা আছে। আর আমি আজকে একটি ভিডিও দেখলাম, ফেস দ্য পিপল, ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। সেখানে ইন্ডিয়ারই একজন হিন্দু ভদ্রলোক, আরেকজন নেতা, তিনি বলেছিলেন তিনি নিজের চোখে দেখেছেন এক সিটিংয়ে শুভেন্দু 3 বাটি গরুর মাংস খেতে পারে, বেশি পারে না, 4 বাটি কিন্তু খেতে পারবে না। এই বদনাম উনি দেননি শুভেন্দুকে। 3 বাটি গরুর মাংস উনি হজম করতে পারেন। যদিও আমি মুসলিম, আমি গরুর মাংস খাই, আমি 1 বাটির বেশি খেতে পারি না, বা 1 বাটি খাইও না। শুভেন্দু কিন্তু 3 বাটি পারে ঈশ্বরের কৃপায়। তো সেই শুভেন্দুর উপর আপনারা ভরসা রাখবেন না, শুভেন্দুর জ্বালাময়ী বক্তৃতায় আপনারা আকৃষ্ট হবেন না, এবং ওটার উপর ভিত্তি করে নিজেরা উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্তে যাবেন না। তো আমি একটি আশার আলো দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে সচেতন অনেককে আমি দেখছি, ভালো লাগছে, তারা সত্য মিথ্যায় পার্থক্য করতে পারছেন। গতকালই যে ঘটনাটি ঘটেছে ঢাকায়, জগন্নাথ হলের ছেলেরা, আমরা জানি হিন্দু ছেলেরা জগন্নাথ হলে থাকে, তারা ঢাকায় মিছিল করেছে। আগরতলায় আমাদের যে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের উপর আক্রমণ হয়েছে এটার বিরোধিতা করে, এবং এই কর্মকাণ্ডকে, ন্যাক্কারজনক কর্মকাণ্ডকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত মনে করে তারা ঢাকায় মিছিল করেছে। আমাদের হিন্দু ছাত্ররা সেটা করেছেন, আমি তাদেরকে স্যালুট করি তাদের দেশপ্রেমের জন্য। বাংলাদেশের প্রতি সত্যিকার অর্থে তাদের ভালোবাসা আছে এবং তারা সচেতন, এই দেশের নাগরিক। তো আমি আশা করব আপনারাও সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখবেন, ভালো মন্দ যাচাই করবেন, কারো ভোট ব্যাংক হবেন না, চোখ কান খোলা রাখবেন, এবং মনে রাখবেন আপনি এই দেশের নাগরিক। আমার নামের আগে মোহাম্মদ আছে, থাকুক, আপনার নামের আগে নেই, দরকার নেই। আমি যতখানি এই দেশের নাগরিক আপনিও ঠিক ততখানি। আপনি এই দেশের আলো বাতাস যতখানি ভোগ করেছেন এবং করছেন, আমিও ততখানি করেছি এবং করছি। হিন্দু হওয়াতে, বৌদ্ধ হওয়াতে, খ্রিস্টান হওয়াতে আপনার অধিকার একটু কমে যায় না। কখনো এটি মনে জায়গা দেবেন না, আত্মবিশ্বাস রাখবেন, মনে রাখবেন এই দেশ আপনার। আমরা অনেক সময় অতীতে সংখ্যালঘু ভাই বোনেরা বাংলাদেশ ছেড়েছে, মনে করেছে যে আমি পশ্চিম বাংলা গেলে ভালো থাকবো, ওখানে হিন্দুরা আছে, আমাদের মাসি পিসিরা আছে। এমন অনেকের সঙ্গে আমার কথা হয়েছে যারা পশ্চিম বাংলায় মাসি পিসির কাছে গিয়ে ধরা খেয়েছে, এখানে বাড়িঘর বিক্রি করে কম দামে আওয়ামী লীগ লিডারদের কাছে দিয়ে, কিংবা বিনামূল্যে আওয়ামী নেতাদের হুমকি খেয়ে এখান থেকে চলে গিয়ে ওখানে মাসি পিসির কাছে প্রতারিত হয়েছে। মাসি পিসিরা শেষ সম্বলটুকু কিন্তু কেড়ে নিয়েছে। সো ওই দেশ আপনার না, ওই দেশের স্তুতি করবার কিচ্ছু নেই। বাংলাদেশ আপনার দেশ, আপনি এই দেশের নাগরিক, স্বাধীনভাবে থাকবো আপনি এবং আমি সবাই মিলে। এই দেশ আমাদের, এই দেশ আমার, এই দেশ আপনার। ভালো থাকবেন সবাই।